ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, সবাই তার নামটি জানেন নানান কারণে। সেই আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যেই অস্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে তিনি নিজে লিখেছেন, বলেছেন এবং রোষানলে পড়েছিলেন সেই আওয়ামী লীগ সরকারের সময়, এবং দেশেও তিনি ঢুকতে পারেননি। সেই যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি যে আসলে কতটা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, নৈর্ব্যক্তিকভাবে ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেন, তার আরেকটি প্রমাণ হলো যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি একটি চুলচেরা বিশ্লেষণ করেছেন। তার অনেকগুলো নেতিবাচক দিক, কিছু ইতিবাচক দিক নিয়ে তিনি কথা বলেছেন, কিন্তু তার শেষ যেই বাক্যটা আমার কাছে মনে হয়েছে এটা ভয়াবহ। তার আগে বলে নিই যে এটা আওয়ামী লীগের জন্য একটা বেশ লজ্জার ব্যাপার হবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা মনে করতো ডেভিড বার্গম্যান বোধহয় একদম জন্মগতভাবে, একদম আদর্শগতভাবে, নীতিগতভাবে আওয়ামী লীগ বিরোধী, সেই কারণে সে ওই সরকারের নানান দিক সমালোচনা করত। কিন্তু আজকে দেখেন, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকেও ছাড় দেননি। তার যে লেখা জুলাই ঘোষণাপত্র নিয়ে মূল্যায়নের, আমি শেষ অংশটা একটু পড়ে শোনাই। তিনি বলছেন, দেখেন লাস্ট তার যেই বয়ানের তিনি যেভাবে শেষ করলেন, এটা খুবই মারাত্মক। বলছেন, অধ্যাপক ইউনূস, যিনি দলীয় রাজনীতিতে জড়িত না থাকার সুবিধাজনক অবস্থান থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে এসেছিলেন, তিনি এই ঘোষণাপত্রে নিজের নাম অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন। একটা নিরপেক্ষ ব্যক্তি, আন্তর্জাতিকভাবে তার একটা ভাবমূর্তি আছে, তিনি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করতে বা অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন। অথচ পুরো ঘোষণাপত্রের বয়ানটা হচ্ছে একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে। এটা বিরোধী দলগুলোর বা বিরোধী দলের একটা বয়ান হতে পারত। সেই বয়ানে তিনি কেন নিজেকে সম্পৃক্ত করেছেন, এটাই হচ্ছে তার মেসেজ। লাস্ট তিনি কি বলছেন দেখেন, কে জানে নির্বাচনের পর অধ্যাপক ইউনূসের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে অনেকের মতে এই ঘোষণাপত্রে তার সম্পৃক্ততা তার এককালের উজ্জ্বল ভাবমূর্তির কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো হবে। খেয়াল করেছেন কি বলছেন? আমি আবারও বলি, এই ঘোষণাপত্রে তার সম্পৃক্ততা তার এককালের উজ্জ্বল ভাবমূর্তির কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো হবে। এইটা হলো লাস্ট তার উপসংহারে তিনি বলছেন। এরপরে তিনি অনেকগুলো সমালোচনা এনেছেন। সেখানে তিনি বলছেন যে এই ঘোষণাপত্রে তুলে ধরা ইতিহাসের বেশিরভাগ অংশ, একই সঙ্গে আওয়ামী লীগ নিয়ে বর্ণনা অত্যন্ত পক্ষপাত দুষ্ট এবং একতরফা। যারা আওয়ামী লীগকে ঘৃণা করেন, এতে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে বলে মনে হয়েছে। এই ঘৃণা দলটি সরকারে থাকাকালে যা করেছে, শুধু সেজন্য নয়, বরং দলটি সম্পর্কে তাদের মনোভাবের জন্য এটাকে একটি রাজনৈতিক বৈরিতা বলা যায়। ঘোষণাপত্রের অনেকটাই পড়ে মনে হয় যেন এটি দীর্ঘদিন আওয়ামী লীগের বিরোধী এবং সমালোচকদের লেখা একটি রাজনৈতিক বক্তব্য। দর্শক বুঝতে পারলেন যে ডেভিড বার্গম্যান বলছেন, ধরেন আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত বা অন্য সমালোচকরা, তারা যেই ভাষায় সমালোচনা করে, ঠিক সেই বক্তব্যটাকে তিনি উপস্থাপন করছেন, নিজে এটাকে ওন করছেন। সামগ্রিকভাবে বিবেচনা করলে এই ঘোষণাপত্রে যে রাজনৈতিক পক্ষপাতমূলক বয়ান তুলে ধরা হয়েছে, তা 1971 সালের যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে রাজনৈতিক পক্ষপাতমূলক ইতিহাস ব্যবহার করেছিল, তার চেয়ে বেশি সমস্যাজনক হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ যেমন 71-এর মুক্তিযুদ্ধকে একেবারে তার নিজের, এর বাইরের কেউ নেই, এইভাবে একটা পক্ষপাতমূলক একটা ইতিহাস তুলে ধরত। তিনি বলছেন যে এটা তার চেয়েও বেশি সমস্যামূলক হতে পারে। আওয়ামী লীগের সময়ই তাদের এই ইতিহাস নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। এই ঘোষণাপত্র অতিমাত্রায় পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক পক্ষপাতমূলক একটি ইতিহাসের বর্ণনাকে সরিয়ে তার চেয়ে বেশি রাজনৈতিক পক্ষপাতমূলক আরেকটি বর্ণনাকে প্রতিষ্ঠা করেছে।
অর্থাৎ তারা যে পক্ষপাতমূলক একটা বর্ণনা করতো মুক্তিযুদ্ধ নিয়ে, ওইটাকে সরাই দিয়ে তার চেয়ে বেশি আর একটা পক্ষপাতমূলক বর্ণনাকে প্রতিষ্ঠা করা হয়েছে। কে জানতো 5ই আগস্ট আসলে সেটি নিয়েই ছিল। ইতিহাসের এই বয়ানের কয়েকটা ত্রুটি নিয়ে তিনি বলছেন যে 1972 থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলকে শুধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। যুদ্ধ পরবর্তী জাতি গঠনে আওয়ামী লীগ যেসব কার্যক্রম গ্রহণ করেছিল সেগুলো উপেক্ষা করা হয়। অর্থাৎ সরকার গঠনের সাথে সাথেই তো আর এটা একদলীয় বাকশাল হয়নি, তারপরে যখন কি 4র্থ সংশোধনী দিয়ে বাকশাল করলো তখন, কিন্তু তার আগ পর্যন্ত কি বলা যায়? বলা যায় না। সেটাই তিনি বলছেন। এতে বরং 1971 পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণে আওয়ামী লীগের ব্যর্থতার দায় সংবিধানের খসড়া তৈরির প্রক্রিয়া এবং কাঠামোর দুর্বলতার উপর চাপানোর চেষ্টা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যে ব্যর্থতা, এটা মনে হচ্ছে যেন সংবিধানের ব্যর্থতা, এটা সংবিধানের উপর চাপানো হয়েছে। 1972 থেকে 75 সালের মধ্যে আওয়ামী লীগের যতটা সফল হওয়ার কথা ছিল ততটা না হওয়ার পেছনে নিঃসন্দেহে অনেক কারণ আছে। তবে আমি কখনোই শুনিনি সংবিধানের খসড়া তৈরি ও কাঠামো সেসব কারণের একটি। আমার মনে হয় সংবিধান নিয়ে এই বিতর্ক উঠে এসেছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে। বাংলাদেশে তারা এখন ক্ষমতাশালী এবং নতুন একটি সংবিধানকে ন্যায্যতা দেওয়ার জন্য কারণ খুঁজে বের করতে চায়। অর্থাৎ আওয়ামী লীগ শাসনের এই ব্যর্থতা, এটা সেটা মিলায়, এটা মুজিববাদী সংবিধান, এটা বাতিল করতে হবে। অর্থাৎ একটা রাজনৈতিক যে বয়ান তৈরি হচ্ছে, নতুনভাবে সবকিছু সব ফেলে দাও, সেটাকেই একটা প্রতিষ্ঠিত করার একটা প্রবণতা এই জুলাই ঘোষণাপত্রে দেখতে পেয়েছেন ডেভিড বার্গম্যান। ঘোষণাপত্রে 1975 সালের আগস্টে সেনার সদস্যদের হাতে প্রধানমন্ত্রী শেখ মুজিব এবং তার পরিবারের 16 জন সদস্যের হত্যার কথা উল্লেখ করা হয়নি। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বছরের পর বছর ধরে সামরিক শাসন শুরু হয়েছিল। ঘোষণাপত্র 1975 সালের নভেম্বর থেকে 1982 সাল পর্যন্ত মুজিব পরবর্তী সময় যখন জিয়াউর রহমান, যিনি পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হন, জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, ওই সময়টাকে উপেক্ষা করা হয়েছে। আর এটাকে সাধারণভাবে তুলে ধরা হয়েছে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব হিসেবে, যা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ সুগম করেছিল। এটি সেই সময়ের অতিমাত্রায় বিএনপিপন্থী বর্ণনা। ঘোষণাপত্রে 111 যখন 2007 সালে জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকারে এসেছিল, তা ছিল ষড়যন্ত্রমূলক ব্যবস্থার ফল। অনুচ্ছেদ 6 ঘোষণাপত্রে প্রকৃতপক্ষে এটি হয়েছিল বিএনপি সরকার যখন নির্বাচনে কারচুপি করার চেষ্টা করছিল, আর এই কারচুপি থামানোর একমাত্র পথ ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপ। দৃশ্যত সেই সময় এই সিদ্ধান্ত খুবই জনপ্রিয় ছিল। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে 111 পেছনে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। তবে 2009 সালের নির্বাচনে কিছু কারচুপির ঘটনা ঘটলেও এই নির্বাচনকে সাধারণত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচনগুলোর একটি হিসাবে দেখানো হয়। 4টা নির্বাচন, তার মধ্যে এই 2008 বা 9-এর নির্বাচনকেও ধরা হয়। সে সময় স্পষ্টভাবেই আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল। 2001 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি তাদের সুনাম হারিয়েছিল। যাই হোক, মোট কথা ডেভিড বার্গম্যান যেটি বলতে চেয়েছেন যে এই বয়ানটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর যেই তাদের বক্তব্য, তাদের মত, সেই মতকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন নিরপেক্ষ উজ্জ্বল ভাবমূর্তি, যিনি কোনো দল করেন না, তিনি তুলে ধরার মধ্য দিয়ে তিনিও রাজনৈতিক পক্ষপাত দুষ্ট লোক। আমার কাছে আর একটা বিষয় নজর লেগেছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসে যখন বলা হচ্ছে যে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা, তাহলে তার আগে যে 7ই মার্চ এবং তার আগে যে আওয়ামী লীগের যে ভূমিকা, সেই ভূমিকাটাগুলো কিন্তু একটু পাশ কাটানো হয়েছে। এটাও একটু অসম্পূর্ণ হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে তার মতন করে মুক্তিযুদ্ধকে বর্ণনা করতো, স্বাধীনতা বর্ণনা করতো, এটা হয়েছে তার ঠিক একটা বিপরীত একটি অবস্থা। দর্শক ভালো থাকবেন, দেখা যাক এই সবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি প্রতিক্রিয়া জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।